হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো আবার একটা নতুন ব্লগ স্টার্ট করছি। তো এটা আমি সেকেন্ড পার্ট করেছি, কারণ এটা দুটো পার্ট না করলে হতো না, ব্লগটা অনেক বড় হয়ে যেত, লং হলে একটু অসুবিধা। তো যাই হোক, প্রথম পার্টে আমি তোমাদের বলেছিলাম যে আমাদের গাড়ির সমস্যা হয়েছে, সেটা আমি তোমাদের ক্লিয়ার করে বলছি এই সেকেন্ড পার্টে। তবে আমাদের প্রথম পার্টে সমস্ত কিছু তোমাদের গ্যাংটকে আসা, হোমস্টে, খাওয়া দাওয়া, মোটামুটি অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি। এইবার আসল জিনিসটা তোমাদের বলি। আমরা লাচুংয়ের থেকে ইয়াংথাং ভ্যালির দিকে যাচ্ছিলাম। তো যেতে যেতে হট করে রাস্তায় গাড়িটা আমাদের খারাপ হয়ে যায়, গাড়ির স্টিয়ারিংটা আর কি খারাপ হয়ে যায়। সেটাই সারতে সারাদিন লাগবে, কারণ ওখানে আশেপাশে কোনো মেকানিক নেই, কোনো বাড়ি ঘর মানে কোনো কিছু নেই, পুরো শূন্য জায়গা, মরুভূমি বলতে পারো। মরুভূমি এটা আমি বলছি কারণ আশেপাশে গাছপালা থাকতে পারে কিন্তু কোনো মানুষজন নেই, একমাত্র যারা ট্যুর মানে গাড়ি করে রিজার্ভ করে আসছে তারাই। তো যাই হোক, রীতিমতো ওখানে কিছুক্ষণ দাঁড়ানোর পরে কয়েকটা গাড়ি গেল, তার মধ্যে একটা গাড়ি আমাদের হেল্প করেছিল। না হলে যেটা সারাদিনের কাজ ছিল সেটা 1 ঘন্টায় কোনো দিনও কমপ্লিট হতো না, আর ড্রাইভার দাদার একার পক্ষে তার গাড়িটা ঠিক করা সম্ভব হচ্ছিল না। তো এটা ভগবানের কৃপায় আমরা গাড়িটাকে সারিয়ে ইয়াংথাং ভ্যালিতে পৌঁছে গেছি। আর এই হলো ইয়াংথাং ভ্যালি। তো সত্যি অপরূপ সুন্দর জায়গা। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ তিস্তা নদী বয়ে যাচ্ছে, অতটা দূরে গেলে তারপর এখান থেকে মনে হচ্ছে ছোট, কিন্তু না, অনেকটা উঁচুতে আমরা রয়েছি, আমাদের এখন ওই অবধি যেতে হবে। তো চলো আমরা এখন এই যে পাহাড়ের ঢাল দিয়ে যাচ্ছি ওই তিস্তা নদীর কাছে। আর এই যে একটা ব্রিজ, এই ব্রিজটাই উঠতে ভয় পাচ্ছিলাম, তাই উঠিনি। অনেকেই উঠছিল কিন্তু আমি উঠিনি, আমার খুব ভয় লাগছিল যদি পড়ে যাই। তো এই দেখো অনেকটাই কাছে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর গতি দেখেছো, মানে বোঝা যাচ্ছে না ক্যামেরায়, কিন্তু জলের প্রচণ্ড গতি। আর পেছনে ওই যে ওরা দুজন আসছে, সামনে আমার হাজব্যান্ড আগিয়ে যাচ্ছে, আমি আর ওই যে দিদি দাদারা সবাই সামনে আগিয়ে যাচ্ছে। তারপরে ইয়াংথাং ভ্যালি আমরা ঘুরে আসলাম। আসার পরে যেতে আমরা 0 পয়েন্টের উদ্দেশ্যে রওনা হয়েছি, কিন্তু রাস্তায় প্রচুর বরফ থাকা কারণে আমরা 0 পয়েন্টে পৌঁছাতে পারিনি। আর শরীরটাও খারাপ হয়ে গেছিলো, নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল, তার জন্য কিছুটা দূর গিয়ে আমরা আর যেতে পারিনি। আর এখানে আমরা বরফ পেয়ে গেছিলাম, তাই এখান থেকেই আমরা একটু বরফ নিয়ে সংগ্রহ করে নিয়েছিলাম, একটু আনন্দ করে নিলাম বরফ নিয়ে। তারপরে আমরা গ্যাংটক ফিরে আসলাম। এসে আমরা এই সন্ধেবেলা, সারাদিন আজকে ঠিকমতো খাওয়া দাওয়া হয়নি, সন্ধেবেলা এখন আমরা লাঞ্চ করে নিচ্ছি, ভেজ থালি খেয়ে নিলাম, কারণ সবারই একটু শরীরে সমস্যা হচ্ছে সেই জন্য। তারপরে এখন বাজে রাত 8টা। এখন আমরা এসেছি গ্যাংটক ম্যালে একটু শপিং করার জন্য, কারণ আমাদের হাতে আর সময় নেই, কারণ আমাদের আগামীকালই ট্রেন, সেই জন্য। তাই এখান থেকে যতটা পারবো শপিং করে নেব, তারপরে আর কি আমাদের প্যাক করে সকালে আবার বেরিয়ে পড়তে হবে, তাই চলে আসলাম ঝটপট। তো এই যে আই লাভ গ্যাংটক, এই জায়গাটা আসার জন্য সত্যি মনটা খুব ছটফট করছিল। তো অবশেষে আমরা চলে আসলাম এখানে। এই আই লাভ গ্যাংটক আর রেড পান্ডা, এই গ্যাংটকে এসে এইগুলো যদি নাই দেখতে পারতাম তাহলে কি করে, মানে কি বলো তো, আসার মানে কি? এগুলোই তো আসল জিনিস, তাই না? আর এখানকার লালবাজার, গ্যাংটক ম্যাল সত্যিই অসাধারণ, খুব ভাল লাগছিল আমার ঘুরতে। আর এখান থেকে আমি কয়েকটা জিনিস কিনেও নিয়েছিলাম। তারপরে আমরা ওখান থেকে শপিং কমপ্লিট করে রাতের ডিনারে আমাদের মাংসটা ক্যান্সেল করে মাছটা বলেছিলাম, তাই প্লেন মাছ, ডাল, ভাত, চাটনি আর ফুলকপির তরকারি আর আলুর চোখা ছিল রাতের ডিনার। তো ওটা কমপ্লিট করে আমরা সবাই মিলে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে সকালবেলা উঠে আমরা সমস্ত কিছু প্যাকিং সেরে এখানে চা আর ব্রেড অমলেট দিয়ে দিয়েছে আমাদের, সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়তে হবে জলপাইগুড়ির উদ্দেশ্যে, কারণ আমাদের ট্রেন আজকে। তো যত সময় আগিয়ে আসছে মনটা খারাপ হয়ে যাচ্ছিল যে আমরা চলে যাব।
তবে আমরা যেদিন প্রথম এই হোমস্টেতে এসেছিলাম, আবার লাস্টের দিনও কিন্তু আমাদের এই গ্যাংটক এই হোমস্টেতেই আসতে হয়েছে। মাঝে 2 দিন 2 জায়গায় থাকতে হয়েছে, লাচেং আর লাচুংয়ের হোমস্টেতে, কিন্তু গ্যাংটকে এসে এই হোমস্টেতেই আমরা 2 দিন ছিলাম, প্রথম দিন আর এই লাস্টের দিন। তারপরে এখন মনে হচ্ছে ইস, আরও যদি থাকতে পারতাম এরকম মনে হচ্ছে। যত যেন জলপাইগুড়ি স্টেশন আগিয়ে আসছে তত আমার এরকম মনে হচ্ছিল, খুব খারাপ লাগছিল, কিন্তু কি আর করা যাবে। তারপরে মাঝ রাস্তায় দাঁড়িয়ে একটুখানি সবাই মিলে, এখানকার দই সত্যি খুব সুন্দর খেতে, তাই জন্য একটু দইটা ট্রাই করে নিলাম। আমাদের ওখানকার মতো ওরকম না, একটু আলাদা, কিন্তু সত্যি খুবই সুন্দর লাগলো। তারপরে এখান থেকে একটু দইটা খেয়ে নিলাম, খেয়ে দিয়ে আবার আমরা আমাদের স্টেশনের উদ্দেশ্যে রওনা হলাম। যেতে যেতে এই যে তিস্তা নদী বয়ে যাচ্ছে, এখানে প্রচুর জলের উচ্চচাপ, সেই জন্য সেটা দেখালাম। আর এখানে পাহাড়ি বাঁদরগুলো সত্যি আমি ভাবছি আমাদের ওখানকার বাঁদর আর এখানের বাঁদর অনেক আলাদা, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। যেতে যেতে যা পড়ছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। এই যে তিস্তা নদীটা বয়ে যাচ্ছে, আমরা কিন্তু দেখেছো কত উঁচুতে, আর তিস্তা নদী অনেকটা নিচুতে। এখানে মনে হচ্ছে কাছাকাছি, কিন্তু না, অনেকটা নিচু। আর এই রাস্তার পাশ ঘেঁষে যাচ্ছি, আর এখনও যেন শরীরের মধ্যে একটা ভয় কাজ করছে, যদি গাড়িটা একবার এদিক ওদিক হয়। কারণ রাস্তাঘাট খুব একটা যে সুবিধের তা না, একটুখানি ভয়াবহ রাস্তায়, ভয়ঙ্কর আর কি। আর এই দেখো এখানে ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছিল, কারণ পরিষ্কার আসছিল না। তারপরে এখান থেকে আবার ক্যামেরাটা ঠিক হয়ে গেল। আর এই দেখেছো তিস্তা নদীর বেগ কত, বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচুর জলের শব্দ হচ্ছিল। আর গাড়িতে যেহেতু মিউজিক বাজছিল, সেই জন্য কপিরাইট আসবে বলে আমি বন্ধ করে দিয়েছি, তাই পুরো ব্লগটাই আমি ভয়েস ওভার দিয়ে দিলাম, পার্ট 1এও পার্ট 2তে। যারা পার্ট 2 দেখছো, পার্ট 1 দেখোনি, অবশ্যই আগে গিয়ে 1 দেখে আসো, তারপরে পার্ট 2 দেখলে পুরো ব্লগটা বুঝতে পারবে। আর আমি যেটুকু পারছি আমার সাধ্যমতো চেষ্টা করছি তোমাদের বুঝিয়ে বলার। এরপরেও যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই আমার একটু ম্যানেজ করে নিও। তো যাই হোক, এখানে যেতে যেতে এই যে কমলা লেবুগুলো বিক্রি হচ্ছিল, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগছিল, কিন্তু আমরা এখান থেকে কমলা লেবু নিইনি। আর এইটা হলো আমাদের আরেকটা ড্রাইভার দাদা, কারণ ওই ড্রাইভার দাদার গাড়ি খারাপ হয়ে গেছিলো, সেই জন্যই আর কি ওই ড্রাইভার দাদা আর আসেনি, তার গাড়িটা সার্ভিসে দেবে বলে। তাই আমাদের মাঝপথ থেকেই আবার একটা গাড়ি ঠিক করে দিল, সেই ড্রাইভার দাদা আমাদের স্টেশন অবধি ছাড়তে এসছে। তবে আর একটা কথা তো বলা হয়নি, আমাদের তো ইয়াংথাং ভ্যালি 0 পয়েন্ট থেকে ঘুরে আসার পথেও গাড়িটা আবার খারাপ হয়ে গেছিলো, তখন হয়েছিল টায়ার পাংচার। তো যার জন্য ড্রাইভার দাদা রিস্ক না নিয়ে আমাদের মাঝপথ থেকে জলপাইগুড়ি স্টেশনে দিতে এসে মাঝপথ থেকে আমাদের অন্য একটা গাড়ি ঠিক করে দিয়েছিল। তো সেই গাড়িটাই আমাদের জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে দিয়েছে। আর জলপাইগুড়ি স্টেশনে এসে দুপুরে লাঞ্চ করে নিয়েছিলাম, মাছ থালি নিয়েছিলাম, তা মাছ ভাত ডাল, সত্যি বাঙালি খাবার জমিয়ে খেয়ে নিলাম। খেয়ে দিয়ে এবার স্টেশনে, জলপাইগুড়ি স্টেশনে ওখানে গিয়ে ওয়েট করব ট্রেনের জন্য। আমরা একটু আগেই চলে এসেছি, আর এসে দেখলাম যে বন্দে ভারত ট্রেনটাও একটু দেখা মিলল। তো যাই হোক, তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম। আর আমরা ওয়েট করার পর একটু সন্ধে হয়ে আসলো, তখন আমাদের চলে আসলো আমাদের ট্রেন কামরূপ এক্সপ্রেস। তো কামরূপ এক্সপ্রেস ধরে আমরা ব্যান্ডেল যাব, ব্যান্ডেল থেকে আমরা তারপরে নৈহাটি যাব, নৈহাটির থেকে আমাদের ওই দিকে আরংঘাটা হোক, বিনগর হোক নামবো। তো আমরা তো ট্রেনে উঠে পড়েছি কামরূপ এক্সপ্রেস। এই রাতের আমি একটু ঘুমাতে পারিনি, কারণ আমার এই ট্রেনে ঘুমানো অভ্যাস নেই। তারপরে আমরা তো ব্যান্ডেল জংশনে চলে এসেছি। এখানে তো একটুখানি ওয়েট করতে হবে ট্রেনের জন্য, 4:10 ট্রেন ছিল ব্যান্ডেল থেকে নৈহাটি। তো সেই জন্য এখানে একটু ওয়েট করে নিলাম। তারপরে এই যে নৈহাটি থেকে আবার ট্রেন ধরে আমরা আমাদের বিনগরের ট্রেনটা পেয়েছিলাম। তো সেখানে এসে একটু চা খেয়ে নিচ্ছি সবাই মিলে, চা বিস্কুট। এখন কটা বাজে জানো? এখন 5:30 বাজে। তারপরে আমাদের টোটো তো বলাই ছিল, আগের দিন যে টোটো দাদাকে বলা ছিল সেই টোটো দাদাই।
তো এই টোটো দাদাই সবাইকে সবার বাড়ি পৌঁছে দিল। তারপরে বাড়ি গিয়ে সকালে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, তারপরে দুপুরবেলা মা রান্না করেছিল, খাওয়া দাওয়া করে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে তোমাদের সামনে আবার আসলাম। তো পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।